এখনো পর্যন্ত ঠিক একই ঘটনা ঘটে যাচ্ছে। কোথাও স্কুলে, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে, কোথাও পাড়ায়, কোথাও মহল্লায়, কখনো বা নিজেদের আত্মীয় দ্বারা। এত সাজার পরেও সেটাকে থামানো যাচ্ছে না। আদালত কি সত্যি এই 1 বছর বা 6 মাসের পরে সেই অভিযোগ তারা কি নেবে? পুলিশ কি এই অভিযোগ নেবে? পক্সো অ্যাক্টের বিচারের জন্য শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, পক্সো অ্যাক্ট যেটা, সেই অ্যাক্টেও বলা হয়েছে খুব দ্রুততার সাথে এর বিচার করতে হবে। ভিকটিম সবসময় 18-র নিচে হলে পরেই সে পক্সো অ্যাক্টে ভিকটিম হতে পারে, যদি পক্সো অ্যাক্ট অনুযায়ী কোনো অফেন্স তার উপরে সংঘটিত হয়। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগাল প্লাস। 2012 সালের 14ই নভেম্বর রাজ্যসভা, লোকসভা এবং সর্বোপরি রাষ্ট্রপতি তৎকালীন প্রতিভা প্যাটেলের সইয়ের মধ্যে দিয়ে পাকাপাকিভাবে শিশুদের যে যৌন নির্যাতন, সেই যৌন নির্যাতনের কঠোর আইন তৈরি করা হয়েছিল। যে আইনের মধ্যে দিয়ে অনেক অপরাধী তারা তো সাজা পেয়েছেন, কিন্তু সেই আইনে আরও বলা ছিল যে 18 বছরের নিচে, অর্থাৎ এখানে লিঙ্গের কোনো বৈষম্য নেই, সেটা মেয়ে হতে পারে বা ছেলে হতে পারে। এই বয়সীতে যারা যেভাবে যে কোনো স্থানে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, কোচিং হতে পারে, পাড়ায় হতে পারে, বাড়িতে হতে পারে, বিভিন্ন জায়গায় তারা যেভাবে যৌন হয়রানির শিকার হয়, শুধু তাই নয়, প্রস্তাব, ভিডিও দেখানো, এই বিভিন্ন বিষয়গুলোকে এই পক্সো আইনে ইনক্লুড করলেও এখনো পর্যন্ত 2012 থেকে 2026, অর্থাৎ এই সময়কালে এখনো পর্যন্ত ঠিক একই ঘটনা ঘটে যাচ্ছে। কোথাও স্কুলে, কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে, কোথাও পাড়ায়, কোথাও মহল্লায়, কখনো বা নিজেদের আত্মীয় দ্বারা। এত সাজার পরেও সেটাকে থামানো যাচ্ছে না। সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা নির্দেশ দিয়েছে। সেই নির্দেশে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে রাজ্যগুলিকে এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে। এবং যে বিষয়টাই মূলত আজকের এই আলোচনা, সেটা হচ্ছে যে পক্সো আইনে নতুন যে ধারা যুক্ত হয়েছে এবং সেখানে আর কি সাজা দেওয়ার কথা বলা হয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী পার্থপ্রতিম দাসের সাথে। এবং বিভিন্ন সময় শুধু তাই নয়, 18 বছরের নিচে শুধু নয়, 18 বছরের ওপরেও মহিলা এবং পুরুষ, তাদেরকে বিভিন্ন সময়, আবারও বলি, কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পাড়ায় মহল্লায়, বিভিন্ন জায়গায় তাদের যৌন হয়রানির শিকার হতে হয়। এবং এই যৌন হয়রানির শিকারের কারণেই বহু সময় অনেকেই তারা মুখ খুলতে চান না, কারণ সামাজিকভাবে তারা অনেকটা সমস্যায় পড়তে পারেন, বা পাড়া প্রতিবেশীরা কি বলবেন, সেই কারণে অনেকেই মুখ খুলতে চান না। এবং তারপরেও অনেকটা সময়, সেটা 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে, তারপরেও তারা অভিযোগ করতে পারেন। হ্যাঁ, সত্যি তারা অভিযোগ করতে পারেন, কারণ সেই সময় তাদের একটা মেন্টালি শক থাকে এবং সেই ট্রমা থেকে তারা বেরোতে বেশ খানিকটা সময় লাগে। কিন্তু আদালত কি সত্যি এই 1 বছর বা 6 মাসের পরে সেই অভিযোগ তারা কি নেবে? পুলিশ কি এই অভিযোগ নেবে? যদি নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ হতে পারে? আপনারা কি জানেন, যদি 6 মাস বাদেও সেই অভিযোগ করা হয়, তাহলে সেই অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে আইন? তাদের কতদিন জেল যাত্রা হতে পারে, তাদের যাবজ্জীবন জেল পর্যন্ত হতে পারে কিনা, এবং শুধু তাই নয়, তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তাই স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের আইনজীবী পুরো বিষয়টাকে ব্যাখ্যা করেছেন যে শুধু পক্সো আইন নয়, পক্সো আইনের বাইরেও বিভিন্ন জায়গায় যেভাবে মহিলারা, বিশেষ করে তারা যেভাবে আক্রান্ত হন, বিশেষ করে এই যৌন আক্রান্ত, বা বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে তাদেরকে প্রস্তাব দেওয়া হয় এবং সেই প্রস্তাবের বিরুদ্ধে তারা কি পদক্ষেপ নিতে পারেন, সম্পূর্ণ
ভিডিওটা দেখুন এবং কি বলছেন আইনজীবী সম্পূর্ণটা শুনুন। পক্সো অ্যাপ্লিকেশন বিষয়টা কি? পক্সো অ্যাক্টের অ্যাপ্লিকেশান বিভিন্ন কোর্টে, মানে আমাদের পক্সো অ্যাক্টের বিচার হয় স্পেশাল কোর্টে। তা স্পেশাল কোর্টগুলোতে পক্সো অ্যাক্টের বিচার আপনি যেভাবে যেটা বলতে চাইছেন সেটা হয়তো খুব দ্রুততার সাথে হচ্ছে না। বিচারপতির অভাব কিছু রয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে, কিন্তু আইনগতভাবে পক্সো অ্যাক্টের বিচার খুব তাড়াতাড়ি হওয়া উচিত। এবং পক্সো অ্যাক্টের যে ভিকটিম গার্ল বা তার যে এক্সামিনেশন ইন দ্য সেন্স কি কোর্টে যেটা তার নেওয়া হয়, জবানবন্দি নেওয়া হয় এবং কোর্টে যিনি যেটা বলেন সেটাও খুব তাড়াতাড়ি হওয়া উচিত, এটা পক্সো অ্যাক্টে বলা হয়েছে। কিন্তু সবসময় এই দ্রুততার সাথে হয় না, কিন্তু হাইকোর্ট নজরদারি করে সবসময়। আমরা যখনই কোনো পক্সো অ্যাক্ট হাইকোর্টে পাই সেই সময় আমাদের বিচারপতিরা বলেন, জিজ্ঞেস করেন যে এটা কাজ ঢিলে তালে হচ্ছে কেন বা দ্রুত হচ্ছে না কেন বা সাক্ষীরা আসছে না কেন। তার জন্য ওনারা রিপোর্ট চান। ওনারা সুপারভাইজিং অথরিটি হাইকোর্ট, লোয়ার কোর্টের ওপর বা ট্রায়াল কোর্টের ওপর। তা হাইকোর্ট সেটা করার চেষ্টা করছেন এটা যাতে আরও দ্রুততার সাথে বিচার শেষ হয়। তার জন্য ইনফ্রাস্ট্রাকচার বা জাজের সংখ্যা বাড়ানো বা জাজের জুরিসডিকশন কিছু কমিয়ে তার নাম্বার অফ মামলা কিছু কমানো, সব ব্যাপার নিয়ে চিন্তাভাবনা চলছে। এবং হাইকোর্ট যখনই হাইকোর্টের নজরে কিছু আসছে তখন হাইকোর্ট চেষ্টা করছে এটাকে সুপারভাইজ করে ব্যাপারটাকে খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আদালতকে নির্দেশ দিচ্ছেন। পক্সো আইনে যত বলেছিল ফাস্ট ট্র্যাক কোর্ট করে সেই ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে, কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ, সেই পরিকাঠামো কি এখনও উন্নত হয়েছে? ফাস্ট ট্র্যাক কোর্টগুলো কি সত্যি সচল, নাকি ওই সুপ্রিম কোর্টের নির্দেশে যেখানে নির্দেশ দিয়েছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে? কারণ তা না হলে এত মামলা, কিন্তু সব মামলা তো শুনানি শেষে নিষ্পত্তি হচ্ছে না। যেখানে 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হয়, সেখানে তো বহু বছর লেগে যাচ্ছে। এখনও এই ঘটনা চলছে। আপনার কথা অনেকাংশেই সত্যি। পক্সো অ্যাক্টের বিচারের জন্য শুধুমাত্র সুপ্রিম কোর্ট নয়, পক্সো অ্যাক্ট যেটা সেই অ্যাক্টেও বলা হয়েছে খুব দ্রুততার সাথে এর বিচার করতে হবে এবং ভিকটিম গার্লকে অযথা হ্যারাস করা যাবে না, ভিকটিম গার্লকে বারবার ডেকে তার সাক্ষী গ্রহণ করা যাবে না। সব দিক মিলিয়েই পক্সো অ্যাক্টে একটা স্পেশাল অ্যাক্ট হিসেবে এটার এই দ্রুত শুনানির ব্যাপারটাকে বারবার জোর দেওয়া হচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন সেটাও অনেকাংশে সত্যি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অভাব রয়েছে। স্পেশাল কোর্ট যতগুলো হওয়া প্রয়োজন, যতগুলো স্পেশাল কোর্ট এই ব্যাপারগুলো ডিল করতে পারে ততগুলো স্পেশাল কোর্ট হয়তো আমরা এখনও হয়ে ওঠেনি। কিন্তু এটা হাইকোর্টের নজরে নিশ্চয়ই আছে এবং হাইকোর্টের প্রত্যেকটা এলাকাতেই সুপারভাইজিং জজ আছেন, তিনিও দেখছেন নিশ্চয়ই ব্যাপারগুলো। তবে আমরা আশা করি যে হাইকোর্ট যে তৎপরতার সাথে ব্যাপারগুলো দেখছে তাতে করে খুব বেশি দিন লাগবে না, মনে হয় ব্যাপারগুলোকে ঠিক একটা স্ট্রিমলাইনড হয়ে যাবে এবং পক্সো অ্যাক্টের বিচারটাও আইন অনুযায়ী মানে আইনে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী সেই দ্রুততার সাথে পক্সো অ্যাক্টের মামলারও বিচার হবে। এজ লিমিট বা এজ বার, পক্সো আইনের ক্ষেত্রে এজ বারটা অত্যন্ত ভ্যালুয়েবল। সেই এজ বারটা নিয়ে তো, কারণ বহু সময় দেখা যায় বয়সের একটু হেরফেরে কিন্তু পক্সো অনেক সময় সেই আইনে দেওয়া যায় না। এই এজ বারটা যদি একটুখানি বিশ্লেষণ করে। এজ বারটা 18 বছর, মহিলার ক্ষেত্রে 18 বছরের নিচে হলে তাকে মাইনর বলা হবে। সুতরাং 18 বছরের নিচে কারোর সাথে পক্সো অ্যাক্টের আন্ডারে যেসব অফেন্সগুলো রয়েছে সেই অফেন্স কিছু করলে পরে সেটা পক্সো অ্যাক্টের আওতায় আসবে। 18 বছরের নিচে কোনো মহিলা বা কোনো পুরুষের সাথে কিছু করা হলে, কোনো ছেলের সাথে কিছু করা হলে পরে নাও এই আইনটা, এটা আইন, এটা নিয়ে কিছুদিন আগে এটা নিয়ে 18 থেকে 16 করা যায় কি না এটা একটা প্রপোজাল গেছিলো বিভিন্ন হাইকোর্ট থেকে। এই প্রপোজালটা পাঠানো হয়েছিল ল কমিশনের কাছে, এখানে একটা কমিটিও ফর্ম করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি এই 18 থেকে 16 এই ব্যাপারটাকে আনা হয়নি। সুতরাং ভিকটিম সবসময় 18-র নিচে হলে পরেই সে পক্সো অ্যাক্টে ভিকটিম হতে পারে যদি পক্সো অ্যাক্ট অনুযায়ী কোনো অফেন্স তার উপরে সংঘটিত হয়। এই পক্সো আইনে অনেক সময় আমরা দেখেছি যে অনেকেই বলতে ভয় পান, মানে যখন ঘটনাটা ঘটলো সেই সময় অনেকে হয়তো বলতে ভয় পেলেন। সেক্ষেত্রে যদি 2 মাস বা 3 মাস বা 4 মাস বা 1 বছর বাদে সে যদি কমপ্লেন করে, তাহলে আইনত সেই সুযোগ সুবিধাগুলো পাবে, মানে বিচার কি তাহলে সে কি পাবে? দেখুন, সময়টা তো অনেকটা লেন্দি হয়ে যায়।
দেখুন, এই ধরনের যে কোনো সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে রিপোর্টিংয়ের ব্যাপারে, সেটা আপনি পক্সো বলুন বা ইন্ডিয়ান পেনাল কোড বা বিএনএসএ এখন যা সেকশন আছে সেই অনুযায়ীও যে কোনো সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে রিপোর্টিংয়ের সময়টা একটু বেড়ে যায়। কারণ একজন মহিলা যিনি ভায়োলেটেড হচ্ছেন বা একটি মেয়ে যে ভায়োলেটেড হচ্ছে, সে রিপোর্ট করতে তাৎক্ষণিক রিপোর্ট করতে ভয় পায় বা বিভিন্ন কারণে তার একটা ইতস্তত ব্যাপার থাকে, এবং তার হয়তো অনেক সময় ফ্যামিলি থেকেও বলা হয় যে তার কিছু আর্থসামাজিক কারণও আছে, সেটা আমি এখানে বলছি না। হয়তো চেপে গেল, কিছুদিন বলল না, তারপরে হয়তো কিছুদিন পরে গিয়ে ব্যাপারটা অনেক সময় দেখা যায় যে কোনো মহিলা, বাচ্চা মেয়ে পক্সো অ্যাক্টেড যদি হয়, তার সেক্সুয়াল ভায়োলেন্সটা অনেক সময় ধরা পড়ে তার শারীরিক কিছু চেঞ্জেসের জন্য। তখন বাবা মায়ের চোখে হয়তো ধরা পড়ে, তখন বাবা মা হয়তো জিজ্ঞেস করেন বা একটু বলার জন্য চাপ দেন, তখন হয়তো মেয়েটি বলে, বাই দিস টাইম হয়তো মাস 4-5-6 কেটেই যায়। এরকম হয়, অনেক সময় মেয়েটি ট্রমায় থাকে। এটা আমরা দেখতেই পাই যে এই রকম সেক্সুয়াল ভায়োলেন্সের যারা শিকার হন, তারা এই ঘটনার পরপরই একটা ট্রমাতে চলে যান। সেক্ষেত্রে তাদের পক্ষে গুছিয়ে সব কিছু বলা, গুছিয়ে সব কাজ করা সবসময় সম্ভব হয় না। সুতরাং বিভিন্ন রকম আসপেক্টের ব্যাপারগুলো কোর্ট আমাদের বিচার করেন যে এই যে দেরি হওয়াটা, বিলম্বিত হওয়াটা, যে এফআইআর ইনস্টিটিউশন অফ আ কেস বা রেজিস্ট্রেশন অফ এফআইআর, যে ডিলেটা হয় সেটা জাস্টিফায়েবল কিনা, মানে এটা কোর্ট দেখে যে এটার পেছনে একটা কোনো আমাদের তো একটা গ্রাউন্ড দিতে হয়, বা আমাদের বলতে যারা ভিকটিমের পরিবারে বা প্রসিকিউশনকে একটা গ্রাউন্ড দিতে হয়, এই কারণে ডিলে হয়েছে এফআইআর লজে, সেই ডিলে গ্রাউন্ডটাকে কোর্ট বিচার করে এটা জাস্টিফাইড কিনা। তা সুতরাং এই কেসে অনেকখানি জাস্টিফাইড বলে কোর্ট ধরে নেয়, কারণ ওই যে বললাম, ওই যে সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে ব্যাপারগুলো একটা ট্রমা বা মেন্টাল একটা রেস্টলেসনেস এরকম মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে থাকে। তারপর সামাজিক একটা প্রেশার থাকে বা সামাজিক একটা থাকে, আপনার কি বলবো, চাপ তো থাকেই একটা, বা সামাজিক একটা ডিফেমেশনের একটা ব্যাপার থাকে, যে সামাজিকভাবে আমি হয়তো মানুষ আমাকে কী নজরে দেখবে বা এরকম বিভিন্ন কারণে হয়তো ডিলে হয়, কিন্তু আলটিমেটলি হেজিটেশন ছেড়ে তারা হয়তো বেরিয়ে আসেন বাবা মায়ের সাপোর্ট পেলে বা আদার্স কারোর সাপোর্ট পেলে, তখন এসে রিপোর্ট করেন। সুতরাং কিছুটা ডিলে এইসব ক্ষেত্রে হয়, এবং সেটা কোর্ট রিয়েলিস্টিক গ্রাউন্ডে এটাকে বিচার করে কোর্ট যদি মনে করেন যে ঠিক আছে, ডিলেটা আমরা মাফ করে দিতে পারি এবং আমরা কেসটাকে গ্রহণ করতে পারি, তখন সেটা কোর্ট করেন। আমরা এই সময় বর্তমান যে সমাজ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছি, যেখানে সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ, তো সেই সোশ্যাল মিডিয়াতে কেউ হয়তো সরাসরি পুলিশ কমপ্লেন করতে পারলো না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তারা সেই কমপ্লেনটা করলো। এক্ষেত্রে পুলিশ সুমোটোভাবে এই কেস কি রেজিস্টার করতে পারে? না, পারে না। যদিও আগে আমাদের একটা প্রভিশন ছিল যে কমপ্লেন করবে সেই কমপ্লেনেন্টকে থানায় যেতে হবে, থানায় গিয়ে কমপ্লেন করতে হবে, বা কিছু ক্ষেত্রে যিনি কমপ্লেনেন্ট যদি খুব বৃদ্ধ হন, খুব অসুস্থ হন, সেসব ক্ষেত্রে পুলিশ এসে কমপ্লেন লিখতে পারে। বাট এই মুহূর্তে একটা অনলাইন প্রভিশনও হয়েছে, অনলাইনেও একটা কমপ্লেন করা যায়, বাট সেই অনলাইনে কমপ্লেন সেটা পুলিশ স্টেশন বা অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশনকে উদ্দেশ্য করেই করতে হবে, এবং সেই অনলাইন কমপ্লেন করার পর 3 দিনের মধ্যে গিয়ে ওটাতে যে কমপ্লেনেন্ট তাকে সই করতে হবে সেই কমপ্লেন পেপারে। কমপ্লেনটা উনি হয়তো আগে দিলেন, যেরকম একটা ঘটনা ঘটেছে, পুলিশ হয়তো প্রিলিমিনারি এনকোয়ারিও শুরু করলো, কিন্তু বাট ওনাকে একটা সই দিতে হবে কমপ্লেনেন্টের, বিকজ হি ইজ দ্য কমপ্লেনেন্ট। এটা পরবর্তী সময় ট্রায়ালের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তা সুতরাং এখনও অবধি যে সোশ্যাল মিডিয়ায় কোনো খবর দেখে পুলিশ, সোশ্যাল মিডিয়ায় একটা যদি পাবলিক ইন্টারেস্টের কোনো খবর বেরোয় এবং সেটা যদি রিলায়েবল মনে হয় পুলিশের কাছে বা কোর্টের কাছে, সেখান থেকে কোর্ট বা পুলিশ কিছু একটা সুমোটো কিছু অ্যাকশন ড্র করতে পারে। বাট এখনও ব্যাপারটা অতখানি প্রচলিত হয়নি, বিকজ সোশ্যাল মিডিয়া এখনও যে খুব সিরিয়াস সামাজিক সমস্যার জন্য বা সামাজিক সমস্যা নিয়ে অতখানিও ক্রেডিবিলিটি সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারেনি। যতখানি বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়া, ততখানি ইনফরমেটিভ সোশ্যাল মিডিয়া নয়, ফলে সরাসরি এইভাবে ব্যাপারটা হয় না। আমরা দেখেছি বহু ক্ষেত্রে কোনো যদি কমপ্লেন করে, হয়তো মহিলারা যদি কমপ্লেন করে, তারা হয়তো থানায় কমপ্লেন করছে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যার বিরুদ্ধে অভিযোগ তাকে এক্সপোজ করে দিচ্ছে। মানে কি ঘটনা ঘটেছে, যদি তিনি সোশ্যাল মিডিয়াতে একথা লিখতে পারেন, তাহলে
অবভিয়াসলি সে থানায় গিয়ে কমপ্লেন করতে পারে। তাহলে আপনি দীর্ঘদিন ক্রিমিনাল লয়ার, আপনি দীর্ঘদিন বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা আপনি করেছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন। আপনার একজন ক্রিমিনাল লয়ার হিসাবে আপনি এটাকে কিভাবে দেখেন যে আমার যদি কোনো অভিযোগ থাকে তার জন্য থানা আছে, সংশ্লিষ্ট ফোরাম আছে, সেখানে গিয়ে কমপ্লেন তো করতেই পারে এবং অনলাইনেও কমপ্লেন করা যায়, যেটা আপনি বললেন থানায় বা এতে। কিন্তু আপনার কি মনে হয় এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে কারোর একটা ছবি পোস্ট করে দিয়ে সেই পোস্ট করা ছবিতে তাকে এক্সপোজ করে দিচ্ছে যে এই হচ্ছে মেন কালপ্রিট, অথচ তিনি থানায় কমপ্লেন করছে না, এক্ষেত্রে পক্সো আইনে কি কোনো বিষয় রয়েছে? না, এটা পক্সো আইনের সরাসরি কোনো বিষয় নেই বা সরাসরি কোনো এই ব্যাপার নিয়ে আলোচনা নেই, বা রাদার আমাদের বিএনএস এখন নতুন যেটা ইন্ডিয়ান পেনাল কোড, সেটাতেও সেরকম কিছু ব্যাপার নেই। তবে এই ব্যাপারটা যে সোশ্যাল মিডিয়াতে আমি বলতে পারছি, আর আমি যদি পরবর্তী সময়ে এটা ডিফেন্স নিই যে আমি লজ্জার জন্য থানাতে যেতে পারিনি, বা আমি সামাজিক একটা চাপে থানায় যেতে পারিনি, বা সামাজিক ভয় থানায় যেতে, উনি যে কোনো গ্রাউন্ডই নিক না কেন তার ডিলে গ্রাউন্ডের জন্য, কিন্তু এটা যদি ডিফেন্স বা যারা অভিযুক্ত তারা যদি দেখায় যে উনি অনেক আগেই সোশ্যাল মিডিয়ায় এসে উনি এই ব্যাপারটাকে এক্সপোজ করেছেন, সেক্ষেত্রে তার ট্রায়াল বা তার বিচার ব্যবস্থাটা তার বিরুদ্ধে কিছুটা তো যাবেই। যে কারণ এটা একটা বেসিক প্রশ্ন। আমি আমি সমাজ মাধ্যমে যখন যাচ্ছি বা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে যখন যাচ্ছি, তখন এটা আমি ডিসিশন নিয়েই যাচ্ছি যে আমি এই ঘটনাটা লোক সমক্ষে আনবো এবং এই ভদ্রলোক যিনি আমার সাথে অপরাধটা করেছেন তাকেও লোক সমক্ষে আনবো। তাহলে তার তো থানায় যাওয়ার তো কোনো সমস্যা কিছু থাকার কথা না। সুতরাং নির্দিষ্টভাবে যেটা প্রভিশন অনুযায়ী ওনার কাজ করাটাই উচিত, সরাসরি সোশ্যাল মিডিয়ায় না এসে। এটা অবশ্যই পরবর্তীকালে এটা কোর্ট দেখবে, বিচার যখন শুরু হবে বা বিচারের মাঝপথে যখন কোর্ট যখন জানতে পারবে, তখন কোর্ট নিশ্চয়ই এটা নিয়ে তাকে প্রশ্ন করবে এবং কোর্ট নিশ্চয়ই এই ব্যাপারটা বিচার করবে। কেমন লাগছে লিগ্যাল প্লাস? আপনারা কিন্তু জানাচ্ছেন না, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিগ্যাল প্লাস আপনাদের কেমন লাগছে, কী ধরনের টপিক আপনারা জানতে চাইছেন, সেটা অবশ্যই আপনাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা জানান এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই এ বিষয়ে আমরা উত্থাপন করব।